নমস্কার, আপনারা দেখছেন মহিষাগ্নি টিভি বাংলা। বিশেষ খবর এই মুহূর্তে। বসিরহাট মাওলানা বাগ দরবার শরীফে ইফতার পার্টিতে যোগ দিতে বাইক র্যালি করে পৌঁছালেন বাবু মাস্টার ওরফে ফিরোজ কামাল গাজী। হিঙ্গলগঞ্জের বিডিও অফিসের সামনে বিক্ষোভ দেখায় প্রতিবন্ধীরা। ভাতার দাবিতে 1000 থেকে 6000 করতে হবে। সন্দেশখালী বিধানসভায় পুরনোকে সরিয়ে নতুনকে দিয়ে রদবদল। খাদ্যে বিষক্রিয়ায় অসুস্থ শতাধিক, মিনাখায় চাঞ্চল্য। বিধানসভা ভোটের দেওয়াল দখল নিয়ে উত্তেজনা দেগঙ্গায়। আগামী বিধানসভা নির্বাচনেও তৃণমূল কংগ্রেস মিনাখা বিধানসভা থেকে বিপুল ভোটে জয়ী হবে, এমনটাই বলেন উষারানী মণ্ডল, তৃণমূল কংগ্রেস প্রার্থী মিনাখা। জল সংকটে বিক্ষোভে নামে মালদা হরিশ্চন্দ্রপুর 1 নম্বর ব্লকের শিমলা গ্রামের বাসিন্দারা। পুরাতন মালদা পৌরসভা এলাকায় কেন্দ্রীয় বাহিনীর টহল। মালদা তৃণমূলের প্রার্থী তালিকা প্রসঙ্গে প্রাক্তন মন্ত্রী তথা ইংরেজবাজার পৌরসভার চেয়ারম্যান কৃষ্ণেন্দু চৌধুরীর প্রতিক্রিয়া। সরকারি কোষাগারকে লোকসানের মুখে ঠেলে দিয়ে অনুমতি ছাড়াই পুকুর থেকে অবৈধভাবে মাটি কেটে বাইরে বিক্রির অভিযোগ উঠল উত্তর দিনাজপুরের কালিয়াগঞ্জে ভান্ডার অঞ্চলের পশ্চিম ভান্ডারের কিওটান এলাকায়। বসিরহাট মাওলানা বাগ দরবার শরীফে ইফতার পার্টিতে যোগ দিতে বাইক র্যালি করে পৌঁছালেন বাবু মাস্টার ওরফে ফিরোজ কামাল গাজী। বসিরহাট মাওলানা বাগ দরবার শরীফে ইফতার পার্টিতে যোগ দিতে প্রায় 1000 খানিক মোটর বাইক ও একটি 4 চাকা গাড়ি করে মাওলানা বাগ দরবার শরীফে ইফতার পার্টিতে পৌঁছলেন বাম আমলের দাপুটে নেতা, এক সময় যার কথায় হাসনাবাদ ব্লকে বাঘে গরুতে এক ঘাটে জল খেত সেই বাবু মাস্টার ওরফে ফিরোজ কামাল গাজী। হাসনাবাদের এক সময় বাম আমলে জনপ্রিয় দাপুটে নেতা ছিলেন ফিরোজ কামাল গাজী। পালা বদল হবার পর তৃণমূলে যোগ দিয়ে বেশ কয়েক বছর তৃণমূলের বড় বড় দায়িত্ব সামলেছিলেন তিনি। পরবর্তীতে বিজেপিতে যোগ দেওয়ার পর স্বেচ্ছায় বিজেপি দল ত্যাগ করার পর বর্তমানে কোনো দলে না থেকেও জনপ্রিয়তার নিরিখে এখনো যে কোনো দলের প্রথম সারির নেতাদের হার মানিয়ে দিতে পারে। এখনো তার ভালোবাসার টানে এক ডাকে হাজার হাজার মানুষ তার সঙ্গী হন। তবে প্রশ্ন, মাওলানা বাগ দরবার শরীফের হুজুর খোয়াইব আমিন জনতা উন্নয়ন পার্টির রাজ্য প্রেসিডেন্টের ডাকে ইফতার পার্টিতে যোগ দিচ্ছেন, সেখানেই জল্পনা থেকে যায়। তাহলে কি আগামী দিনে জেইউপিতে অর্থাৎ জনতা উন্নয়ন পার্টিতে যোগ দিতে পারেন? আমি এখন যেহেতু তো রমজান মাস হচ্ছে, আমি যাচ্ছি আমাদের বসিরহাট যে দরবার শরীফ আছে ওখানে ইফতার আছে, ইফতারের একটা নিমন্ত্রণ আছে, ওই নিমন্ত্রণটা রক্ষা করার জন্য আমরা যাচ্ছি। আপনি কি তাহলে শেষে জেইউপি দলে যোগ দিতে চললেন? হ্যাঁ, না ফালতু কথা, বাজে কথা, না কোনো সম্ভাবনা নেই, কোনো সম্ভাবনা নেই। এই যে আপনার জনপ্রিয়তা, কি বলবেন? দেখুন, এটা মানুষের ভালোবাসা, এটা আলাদা জিনিস। এটা আমার একটা বিরল পাওনা আমার, যে মানুষের ভালোবাসা। আমি যে মানুষের কাছে যেতে পেরেছি, মানুষ যে আমাদের কাছে আসতে পেরেছে, অথবা আমি মানুষের কাছে যেতে পেরেছি, এটা আমার একটা বিরল পাওনা। ইফতার পার্টির নিমন্ত্রণ, হ্যাঁ, ওই নিমন্ত্রণটা ইফতার পার্টির নিমন্ত্রণ করেছি, এবং সেটা রক্ষা করার জন্যই যাচ্ছি। হিঙ্গলগঞ্জের বিডিও অফিসের সামনে বিক্ষোভ দেখায় প্রতিবন্ধীরা। ভাতার দাবিতে 1000 থেকে 6000 করতে হবে। হিঙ্গলগঞ্জ ব্লকের হিঙ্গলগঞ্জ বিডিও অফিসের সামনে বিক্ষোভ দেখায় প্রতিবন্ধী সংগঠনের সদস্যরা। তাদের দাবি, মাসিক ভাতা 1000 টাকা করে দিত রাজ্য সরকার, সেই ভাতা 6000 করতে হবে। হিঙ্গলগঞ্জের বিডিও দেবদাস গাঙ্গুলির কাছে ডেপুটেশন দিলেন। এই বিক্ষোভ প্রতিবাদ সভায় উপস্থিত ছিলেন 650 জন প্রতিবন্ধী সংগঠনের সদস্যরা। এই বিষয়ে হিঙ্গলগঞ্জের বিডিও দেবদাস গাঙ্গুলি তিনি বলেন, ওনারা যেটা বলছেন সেটা নিশ্চয়ই আমি সরকারের কাছে পৌঁছে দেব।
যেহেতু সবার ভাতা বাড়ছে, সেই ক্ষেত্রে জীবনযাত্রায় ওরাও চাইছে যে ওদের ভাতা বৃদ্ধি হোক। ওদের যেটা দাবি দেওয়া আছে সেটা নিশ্চয়ই আমি পৌঁছে দেব সরকারের কাছে, এমনটাই জানালেন তিনি। আমাদের একটাই দাবি, সেটা হচ্ছে মানবিক ভাতা 1000 টাকা থেকে আমাদের 6000 টাকা করতে হবে। সেই হচ্ছে আমাদের একটাই দাবি, আমাদের আর কোনো দাবি নেই। এছাড়া আমরা তো আমাদের 12 মাস কোনো না কোনো দাবি নিয়ে আমরা পথে থাকি, আজও আছি পথে। আমাদের হ্যাঁ, এটা হিঙ্গলগঞ্জ বিডিও অফিসে আসলাম আমরা ডেপুটেশন দিতে। আমি বাসার থেকে এসেছি এখন। আমার নাম শ্যামাপদ নন্দী। ডেপুটেশন বলতে তাদের কিছু দাবি দাওয়া আছে, যেগুলো সরকারের কাছে পৌঁছে দেওয়ার জন্য ওনারা একত্রিত হয়েছেন, এবং ওনাদের আরো কিছু ভাতা বৃদ্ধি সংক্রান্ত দাবি দেওয়া আছে। ওরা 1000 টাকা করে পায়, সেটা আরো বেশি হলে ওদের ভালো হয়, কারণ কি জীবনযাত্রা দিন দিন খরচ ব্যয় হয়ে যাচ্ছে। ওনাদের সবারই হয়তো ভাতা বৃদ্ধি হচ্ছে, ওনাদেরও দাবি আছে সেই ভাতা বৃদ্ধি করা। আরো অনেক সুযোগ সুবিধা আধার কার্ড সংক্রান্ত বললেন, ওনাদের অন্তর্দয় যোজনাতে অন্তর্ভুক্ত করার কথা বললেন, তারপর বাংলার বাড়ি কথা বললেন, 100 দিনের কাজে বিশেষ ভাবে যাতে ওদেরকে অন্তর্ভুক্ত করা যায় সেই কথা বললেন। এইগুলো আমরা সরকারের কাছে পৌঁছে দেব, আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে পৌঁছে দেব। তারা যথোপযুক্ত আমাদেরকে নির্দেশ দেবেন, আমরা সেই অনুযায়ী কাজ করব। পশ্চিমবঙ্গ রাজ্য প্রতিবন্ধী সম্মেলনী হিঙ্গলগঞ্জ কমিটির ব্লক কমিটির পক্ষ থেকে সমাজ কল্যাণ আধিকারিকের কাছে, হিঙ্গলগঞ্জ সমাজ কল্যাণ আধিকারিকের কাছে আমাদের মূলত দাবি, আমাদের মানবিক ভাতা 1000 টাকা থেকে 6000 টাকা করতে হবে, এবং আমাদের প্রতিবন্ধী অধিকার আইন 2016 যে সুবিধাগুলি আছে সেগুলো সম্পূর্ণরূপে কার্যকর করতে হবে আমাদের রাজ্যে। এটাই আমাদের মূল দাবি। সন্দেশখালী বিধানসভায় পুরনোকে সরিয়ে নতুনকে দিয়ে রদবদল। বিগত লোকসভা নির্বাচনে বসিরহাট কেন্দ্রে বিপুল জয় পেলেও সন্দেশখালী বিধানসভায় অল্প ব্যবধানে হার শাসক দলকে ভাবিয়েছিল। প্রায় 7500 ভোটে সেই পরাজয়। তাই এবারের নির্বাচনের শুরু থেকেই সতর্ক তৃণমূল কংগ্রেস। প্রার্থী তালিকায় এবার একাধিক চমক এনে কৌশলগত বার্তা দিতে চেয়েছেন দল। সন্দেশখালীতে প্রার্থী বদল ঘিরে জোর চর্চা শুরু হয়েছে। সুকুমার মাহাতোকে সরিয়ে উত্তর 24 পরগনা জেলা পরিষদের সদস্য ঝর্ণা সর্দারকে প্রার্থী করা হয়েছে। 2024 সালে মহিলাদের আন্দোলনের কেন্দ্রবিন্দু হয়ে ওঠা এই অঞ্চলকে বিশেষ গুরুত্ব দিয়েই এই সিদ্ধান্ত বলে মনে করছে রাজনৈতিক মহল। ঝর্ণা সর্দার আগে সন্দেশখালী 2 পঞ্চায়েত সমিতির সদস্য হিসেবে কাজ করেছেন, পাশাপাশি জেলা পরিষদের সদস্য হিসেবেও অভিজ্ঞতা রয়েছে তার। ফলে স্থানীয় সমীকরণ মাথায় রেখেই এই নতুন মুখের ভরসা শাসক দলের। অতি সাধারণ জীবনযাপন করেন তৃণমূল প্রার্থী ঝর্ণা সর্দার। এদিন দুপুরে বসিরহাট জেলা দলীয় কার্যালয়ে মিটিং সেরে সাধারণ খাবার খেলেন দলীয় কর্মীদের সাথে। তিনি কি পারবেন সন্দেশখালী মা বোনেদের আবার ভোটমুখী করতে? আপনি তো এখন জেলা পরিষদ দায়িত্ব সামলাচ্ছেন, পাশাপাশি আবার বিধায়কের দায়িত্ব, কতটা চাপ হবে এটা মনে হচ্ছে? দেখুন, দলের কাজ করার কোনো চাপ নাই। দলের মানে পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী আমাদের সবার নেত্রী, ওনার জন্য, এবং আমাদের তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক মাননীয় অভিষেক ব্যানার্জি, ওনাদের জন্য, ওনাদের কাছে আমি কৃতজ্ঞতা এবং আন্তরিক অভিনন্দন জানাচ্ছি যে আমাকে সাধারণ মানুষের কাজে নিযুক্ত করার জন্য, আমি যাতে সাধারণ মানুষের সেবা করতে পারি, তো তাদের কাছে আমি কৃতজ্ঞ। জিতলে প্রথম কাজ কি হবে? দেখুন, জিতলে সন্দেশখালী নদীমাতৃক দেশ, সেখানে মানে জলের সমস্যা যেগুলো আছে, সন্দেশখালী বিধানসভাতে খুব বেশি সমস্যা নেই, তবু যেটুকু আছে আমি সমস্যার সমাধান করার চেষ্টা করব। লোকসভা ভোটে দেখা গিয়েছিল সন্দেশখালী বিধানসভায় প্রায় 7500 ভোটে হার আছে, সেটা কতটা রিকভারি করা সম্ভব? মানে পুরোটাই রিকভারি করে আরও প্লাস করব। কারণ 2024 তখন একটা অন্যরকম পরিস্থিতি ছিল। তারা এই যে দেশের যে সাম্প্রদায়িক দল যে বিজেপি আছে, তারা সন্দেশখালীর মা বোনেদের ভুল বুঝিয়ে ভুল পথে চালিত করেছিলেন। মা বোনেরা বুঝতে পেরেছেন এবং পুনরায় তারা তৃণমূল কংগ্রেসের ছত্রছায়ায়, জোড়া ফুলের ছত্রছায়ায় তারা সবাই ফিরে এসেছেন। দীর্ঘ 2বারের বিধায়ক সুকুমার মাহাতো, তাকে সরিয়ে আপনাকে প্রার্থী করেছে দল, কী বলবেন, কেমন লাগছে? দেখুন, এখানে সরানোর কোনো ব্যাপার নেই। সন্দেশখালীর বিধানসভার বিধায়ক উনি ছিলেন, এবং এখন সন্দেশখালীতে সেই সন্দেশখালীতে বিধানসভার
কোনো এখানে প্রার্থী কিন্তু আমাদের একজনই মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। এখানে যেহেতু মেল ফিমেলের ব্যাপার থাকে, তো সেই জন্য মানে ফিমেলের জন্য এবার এখানে দেখতে পাচ্ছেন যেহেতু মহিলা আন্দোলন, মহিলাকে মুখ করে সামনে, এখানে সরানোর কোনো ব্যাপার নেই। শুধুমাত্র আমাদের দলের মানুষ ছিলেন এবং আগামী দিন থাকবেন, এখানে সরানোর কোনো ব্যাপার নেই। বসিরহাট থেকে মৌসুমী দাসের রিপোর্ট, মহিষাগ্নি টিভি বাংলা। খাদ্যে বিষক্রিয়ায় অসুস্থ শতাধিক, মিনাখায় চাঞ্চল্য। বসিরহাট মহকুমার মিনাখার খড়িবেড়িয়া এলাকায় খাদ্যে বিষক্রিয়ার জেরে অসুস্থ হয়ে পড়লেন শতাধিক মানুষ। জানা গিয়েছে এলাকায় একটি ধর্মীয় অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল, যেখানে গ্রামের বহু মানুষ অংশগ্রহণ করেন। অনুষ্ঠান উপলক্ষে খাবারের ব্যবস্থাও করা হয়। খাওয়ার পর থেকেই একে একে অসুস্থ হতে শুরু করেন গ্রামবাসীরা। সময়ের সঙ্গে সঙ্গে দ্রুত বাড়তে থাকে ডায়রিয়া আক্রান্তের সংখ্যা, যা ইতিমধ্যেই শতাধিক ছাড়িয়েছে। ভোর থেকে পাতলা পায়খানা, বমি, জ্বর ও পেটের ব্যথার উপসর্গ নিয়ে বহু মানুষ অসুস্থ হয়ে পড়েন। এর মধ্যে বেশ কয়েকজনকে মিনাখা গ্রামীণ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এখনও গ্রামে বহু মানুষ অসুস্থ অবস্থায় রয়েছেন। হাসপাতালে একের পর এক অনেককেই ভর্তি করানো হচ্ছে। চিকিৎসকদের প্রাথমিক অনুমান, খাদ্যে বিষক্রিয়ার জেরেই এই ডায়রিয়ার প্রভাব ঘটেছে। স্বাস্থ্য দফতর পরিস্থিতির উপর নজর রাখছে। এদিকে ঘটনাকে কেন্দ্র করে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে। স্বাস্থ্যকর্মীরা গ্রামে পৌঁছে অসুস্থদের প্রাথমিক চিকিৎসা শুরু করেছেন। প্রয়োজনীয় ওআরএস ও ওষুধ বিতরণ করা হচ্ছে বলে জানা গিয়েছে। প্রশাসনের পক্ষ থেকে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে তৎপরতা শুরু হয়েছে। গত পরশুদিন আমাদের ওখানে যে ঝড় বৃষ্টি হয়েছিল, যার জন্য ইলেকট্রিক লাইন ছিল না সারাদিন। কালকেরে ওদের ওখানে ইফতারি দেওয়া মসজিদের ছিল, ওদের দায়িত্ব ছিল, তো ওরা কালকে দিয়েছে। সম্ভবত টিউবওয়েলের জল ব্যবহার করতে পারেনি, পুকুরের জল ব্যবহার করেছে। ওখানে বিষ পয়জন কিছু হয়েছে। তারপরে 250-300 যত লোক খেয়েছে তত, ছোট বড় শিশু বাচ্চা পর্যন্ত যে যা খেয়েছে সবাই। তাদের ওই পাতলা পায়খানা হচ্ছে, আর আপনার বমি হচ্ছে, সব অসুস্থ। কেউ নিজের থেকে হেঁটে যেতে পারছে না, সব ধরে নিয়ে যেতে হচ্ছে। বহুত মানে প্রত্যেক লোকটাই অসুস্থ। অসুস্থ হয়েছে এই কারণে যে কালকের ইফতারটা খাওয়া হয়েছে। ইফতারে যে খাদ্য এসেছিল, খাদ্যের মধ্যে কোনো পয়জন থাকতে পারে, ভেজাল খাদ্য আসতে পারে, কিংবা কোনো দূষিত পানির জন্য এটা হতে পারে। কিভাবে হয়েছে এটা কেউ আমরা বলতে পারছি না, কিন্তু এটা ঘটে গেছে। বিধানসভা ভোটের দেওয়াল দখল নিয়ে উত্তেজনা দেগঙ্গায়। বিজেপির অভিযোগ, হাড়োয়া বিধানসভার অন্তর্গত দেগঙ্গা বাজার এলাকায় নির্বাচনী প্রচারের জন্য বেশ কয়েকজন দেওয়াল চুনকাম করে বিজেপি লিখে দখল করা হয়েছিল। সেই দেয়ালগুলো রাতের অন্ধকারে তৃণমূলের লোকজন বিজেপি লেখা মুছে দিয়ে টিএমসি লিখে দখল করেছে। বিষয়টি নজরে আসতেই বিজেপির পক্ষ থেকে তৃণমূল দখল করা দেওয়ালগুলোতে টিএমসি মুছে দিয়ে বিজেপি লিখে পুনরায় দখল করলো বিজেপি। বিধানসভা ভোটের আগে যা ঘিরে উত্তেজনা ছড়ালো এলাকায়। প্রার্থীদের নাম ঘোষণা হতেই বসিরহাট মহকুমার বিভিন্ন বিধানসভা উত্তপ্ত হতে শুরু করেছে। অভিযোগ পুরোটাই ভিত্তিহীন। তৃণমূল কংগ্রেস এই হাড়োয়া, দেগঙ্গা এই কেন্দ্রগুলো আমাদের তৃণমূলের দুর্জয় ঘাঁটি। এখানে কোনোভাবে ওরা দাগ ফোটাতে পারবে না। এই কারণে রাতের অন্ধকারে তৃণমূলের লেখা দেয়াল বিজেপি আজকে দখল করছে। একটা দেয়াল তৃণমূলের কংগ্রেসের দেয়াল দখল করলে আমাদের কিচ্ছু যায় আসবে না, কারণ এখানকার মানুষের মনে মমতা ব্যানার্জি মা মাটি সরকার, এটা মানুষের মনে খোদাই করা হয়ে গেছে। মানুষ জানে এই 2026-এ আমাদের দিদি মমতা ব্যানার্জিকে ভোট দিতে হবে, এটা মানুষের মনে অন্তরে গেঁথে গেছে। তাতে একটা দেয়াল যদি ওরা আমাদের দেয়াল দখল করে, আমাদের কোনো রকম অসুবিধা হবে না। আর আরেকটা কথা বলি, আমরা সবসময়ের জন্য সৌহার্দ্যপূর্ণভাবে রাজনীতি করতে চাই। আমরা এখানে বিভাজনের রাজনীতি করতে চাই না। আজকে ওরা জেনে গেছে, ওরা বুঝে গেছে দেগঙ্গা, হাড়োয়া এসব কেন্দ্রে যে আমাদের 1,30,000 থেকে 40,000 ব্যবধানে আমরা জয়লাভ করব। ওরা যে কোনো প্রকারে একটা ঝামেলা বাঁধাতে চাইছে, প্রচারে আলোতে আসতে চাইছে। সেরকম একটা জলজ্বলন্ত উদাহরণ আমাদের শুভেন্দু অধিকারী, উনি ভবানীপুরে দাঁড়িয়ে প্রচারে আলোয় আসা, জিততে তো পারবে না, শুধু প্রচারে আলোয় আসার জন্য আজকে ভবানীপুর কেন্দ্রে দাঁড়িয়েছে।
তো এসব মানুষ মেনে নেবে না। মানুষ বুঝে গেছে যে 2026 সালে আবার মমতা ব্যানার্জি ক্ষমতায় আসছে। আপনার নাম আর পরিচয়? মহিদুল ইসলাম, দেবঙ্গা ব্লক টুর INTTUC সভাপতি। দেখুন, এই দেয়ালটা আমাদেরই দেয়াল। কিছুদিন আগে আমাদের দেয়াল লেখনের কাজ চলেছে। দেগঙ্গা থেকে শুরু করে আমার 4টে অঞ্চল আছে এই দেগঙ্গা মানে হাড়ুয়া বিধানসভার মধ্যে। তো বহুত বুথে আমাদের দেওয়াল লেখনের কাজ চলেছে এবং সেই দেওয়ালে বিজেপি লেখা ছিল। আমার কাছে তথ্য প্রমাণ নিয়ে আমি আজকে যখন সকালে খবর পাচ্ছি যে এই দেয়াল ভারতীয় জনতা পার্টির দেয়াল, ওরা এসে দখল করেছে। ওরা কারা? টিএমসিরা দখল যখন করেছে, আমি সঙ্গে সঙ্গে এলাম, এসে দেখলাম স্পটে যে ওরা এই কাজটা করে গেছে। তো সেই জায়গায় দাঁড়িয়ে আমি যখন আমার দেয়াল কেন দখল করলো, ওরা তো ভয় পেয়ে গেছে। তো সেই জায়গায় দাঁড়িয়ে আমাদের প্রার্থী ঘোষণা হয়েছে গতকালকে 144টা বিধানসভায়। ওরা বুঝতে পারছে যে এবারে সরকারে টিএমসি থাকবে না, তো সেই জন্য ওরা এইবারে দেয়াল দখলের লড়াই শুরু করেছে। তো এই দেয়াল দখল দিয়ে কিছু করতে পারবে না। দেয়াল চুরি করুন বলুন আর দখল করতে বলুন, ওদের তো অ্যাকচুয়ালি ওরা কাটমানি খেয়ে খেয়ে ফার্স্ট। তো সেই জায়গায় দাঁড়িয়ে এবার লাস্ট দেয়াল চুরি করার এছাড়া ওদের উপায় নেই। আপনাদের দেয়ালটা আপনারা আবার পুনরায় আমাদের দেয়াল আমরা আবার দখল করে নিয়েছি। কতগুলো দেয়াল আপনাদের দখল করেছে? এই মুহূর্তে দাঁড়িয়ে আপাতত 2টো দেয়াল আছে দেখতে পাচ্ছি। 2টো দেয়াল দখল করে নিয়েছে। হ্যাঁ, আর সেই 2টো দেয়ালকে পুনরায় আপনারা দখল করবেন? হ্যাঁ, 100 বার করবো। আপাতত এখন একটা করলাম, সামনে যাব সেটা গিয়েও করবো। বিধানসভার ভোট তো একদম ঘোষণা হয়ে গিয়েছে। আজকে শাসক দলের প্রার্থী তালিকা ঘোষণা হবে, আপনাদেরও তো প্রার্থী তালিকা একটা অংশ ঘোষণা হয়েছে। এর আগে যে এরকম একটা পরিস্থিতি, কি বলবেন? ভোট কি স্বাভাবিকভাবে হবে? দেখুন, ভোট স্বাভাবিকভাবে আমরা বিগত দিনগুলো দেখে এসেছি, স্বাভাবিকভাবে ভোট হয়নি। সেটা নির্বাচন কমিশনকে বলবো যাতে স্বাভাবিকভাবে ভোটটা করায় এবং ভারতীয় জনতা পার্টি 2026-এ 200-র অধিক আসন নিয়ে আমাদের এই রাজ্যে সরকার করবে। বসিরহাট থেকে মৌসুমী দাসের রিপোর্ট, মহিষাগ্নি টিভি বাংলা। আগামী বিধানসভা নির্বাচনেও তৃণমূল কংগ্রেস মিনাখা বিধানসভা থেকে বিপুল ভোটে জয়ী হবে, এমনটাই বলেন উষারানী মণ্ডল, তৃণমূল কংগ্রেস প্রার্থী মিনাখা। 70,000 ভোটে জয়ী হয়ে সেই ভোট মুখ্যমন্ত্রীকে আমি উপহার হিসেবে তুলে দেব। চতুর্থবার মিনাখা বিধানসভা থেকে তৃণমূলের প্রার্থী হয়ে এমনটাই জানালেন মিনাখার 3 বারের বিধায়ক উষারানী মণ্ডল। মিনাখাতে পুরনো মুখেই আস্থা শাসক শিবিরের। 2011, 2016 ও 2021 এর বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেসের বিধায়কের দায়িত্ব সামলেছেন উষারানী মণ্ডল। মিনাখা ব্লকের 8টি গ্রাম পঞ্চায়েত ও হাড়োয়া ব্লকের 4টি গ্রাম পঞ্চায়েত অর্থাৎ মোট 12টি গ্রাম পঞ্চায়েত নিয়ে গঠিত। বিগত বিধানসভা ভোটে নিকটবর্তী প্রতিদ্বন্দ্বী জয়ন্ত মণ্ডলকে 55,830 ভোটে হারিয়ে জয়ী হয়েছিলেন উষারানী মণ্ডল। পাশাপাশি 2024-এর লোকসভা নির্বাচনে প্রায় 72,000 ভোটে মিনাখা বিধানসভায় লিড ছিল শাসক দলের। চতুর্থবার বিধানসভার টিকিট পেয়ে তৃণমূল প্রার্থী উষারানী মণ্ডল বলেন, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ধন্যবাদ জানাবো আমার উপর আস্থা রাখার জন্য। যেভাবে মিনাখা জুড়ে উন্নয়নের কাজ চলছে, আগামী দিনেও সেই ধারাকে অব্যাহত থাকবে। অপরদিকে উষারানী মণ্ডলের স্বামী তথা মিনাখা বিধানসভা তৃণমূল কংগ্রেসের চেয়ারম্যান তথা উত্তর 24 পরগনা জেলা পরিষদের পরিষদীয় দলনেতা মৃত্যুঞ্জয় মণ্ডল বলেন, বিদ্যাধরী নদীতে কেমিক্যাল যুক্ত জল মিশে। অপরদিকে উষারানী মণ্ডলের স্বামী তথা মিনাখা বিধানসভা তৃণমূল কংগ্রেসের চেয়ারম্যান তথা উত্তর 24 পরগনা জেলা পরিষদের পরিষদীয় দলনেতা মৃত্যুঞ্জয় মণ্ডল বলেন, বিদ্যাধরী নদীতে কেমিক্যাল যুক্ত জল মিশে দীর্ঘদিন ধরেই ক্ষতির মুখে পড়েছেন মৎস্যজীবী থেকে শুরু করে মাছের ভেড়ির মালিকরা। সঠিকভাবে লাভের মুখ দেখতে পাচ্ছেন না। আমি ব্যক্তিগতভাবে সুন্দরবন উন্নয়ন বোর্ডের সঙ্গে বিষয়টি নিয়ে আলোচনা করেছি যাতে বিদ্যাধরী নদীর জলকে প্রস্তুত করা যায় এবং আগামী দিনে নদীকে পরিশ্রুত রাখার জন্য সব রকম চেষ্টা করব। পাশাপাশি তিনি এও বলেন, আইএসএফ নেতা কর্মী ও সমর্থকরা কিছু ঝামেলা গন্ডগোল করার চেষ্টা করছেন। তাদেরকেও বলবো, যেভাবে শাসক দল উন্নয়ন করে চলেছে দিনের পর দিন তারা বুঝুক, শাসক দলের গুরুত্ব সম্পর্কে জানুক, কারণ আইএসএফ বা বিজেপির কোনো রকম ভবিষ্যৎ এই বাংলায় নেই। তাই মূল প্রতিপক্ষ হিসেবে কাউকেই
এখনো মিনাখা বিধানসভাতে দেখা যাচ্ছে না। যুদ্ধের মাঠে কাউকেই খুঁজে পাওয়া যাচ্ছে না। আগামী বিধানসভা নির্বাচনেও তৃণমূল কংগ্রেস মিনাখা বিধানসভা থেকে বিপুল ভোটে জয়ী হবে, এমনটাই আশা উষারানী মণ্ডল, তৃণমূল প্রার্থী। কর্মীদের স্বতঃস্ফূর্ত হচ্ছে কর্মীরা সত্যিকারের খুব মানে আনন্দ পেয়েছে, বুঝতে পেরেছেন যে সত্যিকারের যে চতুর্থবারের জন্য মমতা ব্যানার্জি আবার যে আমাদের উষারানী মণ্ডলকে পুনরায় নির্বাচিত করেছেন। মানুষ, আমাদের চৈতলাঞ্চল হিন্দু বেষ্টিত এলাকা, মানে হিন্দুরা সত্যি খুব খুশি হয়েছে। আমাদের চৈতলাঞ্চল খুব হ্যাঁ, হিন্দু মুসলিম উভয় সম্প্রদায়ের মানুষ সবাই খুশি হয়েছে। বাংলার মুখ্যমন্ত্রী, সর্বপ্রথম বাংলা মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির চরণে আমার শতকোটি প্রণাম। রাজ্যের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়কে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই। 2011, 2016, 2021 তিনবার আমাকে মিনাখায় পাঠিয়েছিলেন, এবার চতুর্থবারের জন্য আবার আমাকে মিনাখার দরবারে পাঠিয়েছেন মানুষের কাজ করার জন্য, মানুষের পাশে থাকার জন্য। উন্নয়নের নিরিখে মানুষ আজকে ভোট দেবে। মানুষ 2026-এ বিধানসভায় 70,000-এর অধিক ভোটে মিনাখা বিধানসভা জিতবে। এই 70,000 ভোট বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির হাতে আমি তুলে দেব। মমতা ব্যানার্জি চতুর্থবারের জন্য আবার মুখ্যমন্ত্রী হবেন, 200-র অধিক আসন নিয়ে আবার বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি চতুর্থবারের জন্য। এলাকা উন্নয়ন হচ্ছে 2011 সাল থেকে। আবার দিদি যে উন্নয়ন করবেন, আমি নিশ্চয়ই সেই উন্নয়নের ডালি নিয়ে আবার মানুষের কাছে পৌঁছাবো। দেখুন, এক সময়ে বিদ্যাধরী নদীতে একদম সুদূর সেই সাগর থেকে বিভিন্ন মাছের পোনা, গলদা চিংড়ি, চামানে চিংড়ি, মানে গলদা, পার্শে, বাগদা, ট্যাংরা, ভেটকি, এই সমস্ত পোনাগুলো এসে আসতো এবং সেগুলো দেখা যাচ্ছে ভেড়িতে যারা মাছ চাষ করতো তাদের এই সমস্ত মাছগুলো ফেলতে হতো না, যে ভারে মিন আসতো। কিন্তু এখন সেই মিনগুলো সব আর আসতে পারছে না, তারা মারা যাচ্ছে। মারা যাওয়ার একটাই কারণ হচ্ছে ওধারে লেদার কমপ্লেক্সের অ্যাসিডযুক্ত জল এবং ক্যালকাটা কর্পোরেশনের যে বাগজোলা খাল আছে, সেই বাগজোলা খালের অত্যন্ত ময়লা এবং দূষিত জল সেটা বিদ্যাধরী নদীতে গিয়ে পড়ছে, যার ফলে এই মিনগুলো আর এধারে আসতে পারছে না, মারা যাচ্ছে। বিদ্যাধরী নদীর জল দূষিত হচ্ছে, ফলে মাছ চাষিরা ভীষণভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। এর জন্য এখানকার মিনাখা, হাড়োয়া, তারপরে দেগঙ্গা, এই বিস্তীর্ণ এলাকায় হাড়োয়া আমাদের এর কিছু অংশ আছে, হচ্ছে বারাসাত টু এরও কিছু অংশ আছে। এই ময়লা জলগুলো এই এলাকায় চলে যায়, ফলে এই এলাকার মাছ চাষিরা অত্যন্ত ক্ষতিগ্রস্ত হচ্ছে। আমরা সুন্দরবন এলাকার মানুষ, সুন্দরবন উন্নয়ন দপ্তরে আমরা এই নিয়ে আলোচনা করেছি যে কিভাবে এই জল একদম পরিশুদ্ধ করে বিদ্যাধরী নদীতে ফেলা যায়। আমরা বারবার দরবার করেছি। আমি সুন্দরবন ডেভেলপমেন্টের বোর্ডের যে মিটিং হয়, সেই মিটিংয়ে আমি দুবার উত্থাপন করেছি। এ নিয়ে গবেষণা চলছে কিভাবে কি করা যায় সেটা। জল সংকটে বিক্ষোভে নামে মালদা হরিশ্চন্দ্রপুর 1 নম্বর ব্লকের শিমলা গ্রামের বাসিন্দারা। 3 মাস ধরে ট্যাপ কলে জল আসছে না, জল সংকটে গ্রাম। অপরদিকে মাখনা ও ভুট্টার জমিতেও জল সেচ করার অভিযোগ পাম্প অপারেটরের বিরুদ্ধে। বুধবার সকালে জলের দাবিতে বালতি ও কলসি নিয়ে রাস্তায় নেমে বিক্ষোভে সামিল হলেন হরিশ্চন্দ্রপুর 1 নম্বর ব্লকের শিমলা গ্রামের বাসিন্দারা। অভিযোগ উঠেছে রাঙ্গাইপুর পিএইচইর পাম্প অপারেটর শামসুল হকের বিরুদ্ধে। যদিও পাম্প অপারেটর মাখনার জমিতে জল সেচ করার কথা স্বীকার করে নিয়েছেন। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, শিমলা গ্রামে 3 মাসের বেশি সময় ধরে রাঙ্গাইপুর পিএইচইর জল সরবরাহ বন্ধ রয়েছে। ফলে গ্রামের অধিকাংশ মানুষ অগভীর নলকূপের আয়রনযুক্ত জল পান করতে বাধ্য হচ্ছে। বিক্ষোভকারীদের অভিযোগ, পাম্প অপারেটর বিভিন্ন অজুহাত দেখিয়ে জল দিচ্ছেন না, সেই জল মাখনা ও ভুট্টার জমিতে সেচের কাজে ব্যবহার করছে। গোটা এলাকায় জলের স্তর ক্রমশ নিচে নেমে গিয়েছে। গরম পড়তেই নলকূপে ঠিকভাবে জল উঠছে না, পরিণতিতে ব্যাপক দুর্ভোগ পোহাতে হচ্ছে তাদের। স্থানীয় বাসিন্দা তানজিমা খাতুন, হুসনেরা খাতুন ও তাহেরুনা বিবিরা বলেন, 3 মাস ধরে ট্যাপ কলে জল আসছে না। গ্রামের বাড়ির বেশিরভাগ নলকূপ খারাপ হয়ে পড়ে রয়েছে, জলের স্তর নিচে নেমে গিয়েছে।
পাম্প অপারেটর পিএইচির জল দিয়ে মাখনা ও ভুট্টার জমি সেচ করছে, বলতে গেলে কোনো কর্ণপাতই করছেন না। জলের চরম সংকট দেখা দিয়েছে। পাম্প অপারেটর শামসুল বলেন, 2টি পাম্প রয়েছে। আমি 1 নম্বর পাম্প অপারেটর। 2 নম্বর পাম্পটি 6 মাস ধরে খারাপ হয়ে রয়েছে। একটি পাম্প দিয়ে জল সরবরাহ সম্ভব হচ্ছে না। এটিও মঙ্গলবার খারাপ হয়ে গিয়েছে। তবে মাখনার জমিতে একবার জল দিলে অনেক দিন থেকে যায়, এতে সমস্যা হওয়ার কথা নেই। জলের জন্য অনায় মরছি, লাস্টে বেলালের বাড়ি থেকে মার্শালের পানি আনছি কোনো মতো, আনালে গান্দা মান্দা পুকুরে যে ওখানে যে আমরা চান করছি, তো আমরা কি করে রোজা রমজানের দিনে কি করে খাবো, কি করে উজু টুজু করবো? বলছি আপনারা যে আয়রন যুক্ত জল খাচ্ছেন কোনো সমস্যায় ভুগছেন কি, কোনো পেটের অসুখে ভুগছেন? হ্যাঁ, অনেক অসুখ হচ্ছে আমাদের, কত লিভারের অপারেশন হলো, কত কি হচ্ছে এগুলা খেয়ে খেয়ে। আর এখন ওকে যদি বলতে যাচ্ছে তো ও বলছে মিডিয়া করো, মিডিয়া না করলে আমরা জল দিতে পারবো না। কিন্তু আপনাদের বাড়িতে তো পিএইচ এর পাইপ গেছে, সেখানে জল আসছে না? না না না, জল আসছে না। কতদিন ধরে আপনাদেরকে বঞ্চিত করা হয়েছে? 4-5-6 মাস থেকে জল আসছে না। 3 মাস থেকে জল পাচ্ছি না। মাঠে জল দিচ্ছে, পুকুরে জল দিচ্ছে, বলছে যে ট্যাঙ্কি খারাপ হয়ে গেছে, বলছে ফ্রিজ কাটা যাচ্ছে, এরকম করে চাল করে করে অনেক আমাদের কষ্ট হচ্ছে, কিন্তু জল দিচ্ছে না, আমরা জল পাচ্ছি না। কতদিন ধরে এরকম সমস্যা ভুগছেন আপনারা? 3 মাস ধরে। এখন তো প্রচন্ড গরম পড়েছে, আপনারা কিসে জল পান করছেন? রমজান মাস আমার টেপে 6 মাস থেকে জল যাচ্ছে না, 1 মাস 2 মাস 6 মাস থেকে। এদের সব 1 লিটার আসছে 2-3 মাস থেকে, 2 মাস থেকে বন্ধ হয়েছে, আমার 6 মাস থেকে জল যাচ্ছে না। এটা রমজান মাস, কোথায় উঁচু করবো, কোথায় নামাজ পড়বো, কোথায় জল আনতে যাবো, রাত্রেবেলা ভোর রাতে কোথায় জল আনতে যাবো, বাচ্চা কাচ্চা নিয়ে কোথায় জল যদি না পাচ্ছি কি করবো, কি করে রোজা করবে? আবার আমার জল দিচ্ছে না, কারণ এতগুলো আসছে আমাদের মুদামি যাচ্ছে না, 6 মাস থেকে জল যাচ্ছে না মুদামি। তো আপনারা কি জল পান করছেন, কোন জল পান করছেন? টিউবওয়েলের কোন নিয়ে আসি, কারো বাসা নিয়ে আসি, টিউবওয়েল থেকে নিয়ে আসি। কারণ যে জলটা পান করছেন টিউবওয়েল থেকে কি খাবার যোগ্য আছে? না, খাওয়ার মতন না, বন্ধ করছি, আয়রন খাওয়া যাচ্ছে না জল। আমাদের কাছে 11 জন বাচ্চা মেয়ে সবাই মিলে আমরা 11 জন আছি, আমাদের কাছে জল নাই। আমাদের কল টিউবওয়েল খারাপ হয়ে গেছে, টিউবওয়েলটাতে জল খারাপ হয়ে যাচ্ছে, ওই জল আমরা খাচ্ছি, খাওয়া যাচ্ছে না, তাও খাচ্ছি। যখন তখন এর বাড়িতে আমি জল আনছি খাওয়ার জন্য, ভোরবেলায় কার বাড়িতে যাবো, ভোরবেলায় ওই জল খাচ্ছি। আর জল দেওয়ার কথা বলতে যাচ্ছি, বলছে আমার মেশিন খারাপ, আমার খারাপ, ওকে জল আমাদের দিচ্ছে না। আমাদের মোটামুটি 3-4 মাস থেকে আমরা জল আমরা পাচ্ছি না। আমরা 3 টাইম জল নিবো, 3 টাইম জল দিলে নিবো না, জল একদম চলে পুকুরে দিচ্ছে, ভুট্টাতে দিচ্ছে, মাছ চাষে দিচ্ছে, সবাই জলটা দিয়ে দিচ্ছে, আর আমাদের জল দিচ্ছে না। 2 মাস ধরে জল দিচ্ছে না, বাচ্চারা মরে যাচ্ছে, আমরা মরে যাচ্ছি, নমাজ পড়ছি, উজু করার পানি নাই, কোথা থেকে পানি পাবো? কোথা থেকে পাবো? কার বাড়িতে যাবো? সব দিনকে লোকের বাড়িতে দিবে জল দিবে? সব দিনকে জল দিবে? কেউ দিবে না। বলছে কি না খারাপ, প্রত্যেক দিনে বলছে খারাপ আছে, ফিউজ কাটে যাচ্ছে। মানে আমাদের এখানে 2টো পাম্প, 1 নম্বর পাম্প এটা মানে রানিং আছে, 2 নম্বর পাম্পটা শ্যালো নষ্ট হয়ে যাওয়ার কারণে ওখানে পাথর বালি উঠছিল, যার কারণে ওটা বন্ধ হয়ে যায়। ওটা অফিসকে জানানো হয়েছিল, অফিস থেকে ইনকোয়ারি করে দেখে গিয়ে আবার মানে টেন্ডার করেছে। এখন মানে ওই শ্যালোটা গাড়ানো হয়েছে, এখন কিন্তু ওয়াশটা হয়নি। ওয়াশটা হয়ে গেলেই ওই জলটা আমরা এখানে আবার পেয়ে যাব। তো ওই কারণে ওটা 5 মাস ধরে বন্ধ আছে। আর একটা মোটরের উপরে আমাদের এখানে এতগুলো জল সাপ্লাই হচ্ছিল। প্রথমে একটা মোটর 10 ঘন্টা চলার পর ট্যাঙ্কি ফুল হলে আমরা জল ছাড়তাম। দিনে কত টাইম জল দিতেন? দিনে আমি 3 টাইম দিতাম প্রথম, তারপরে জলের অসুবিধার কারণে 2 টাইম দিচ্ছিলাম। তারপরে এখন বর্তমানে আজকে 2 মাস থেকে মানে এই স্যালোতে মানে দিনে 24 ঘন্টায় আমার এই মানে মোটর চলার পরও ট্যাঙ্কি ফুল হয় না, যার কারণে 1 টাইম করে জল দিতাম। আজকে বর্তমানে আমার মনে হয় যে মোটর পুড়ে গেছে, কেন যে ফিউজ থামছে না, যেটাই ফিউজ লাগাচ্ছি কেটে যাচ্ছি। আমি আমার এজেন্সিকে জানাবো এবং আমার সাহেবকে জানাবো। আজকে এই ঘটনাটা ঘটেছে, মোটর জল হয়েছে। আমি গ্রামবাসী অনেকে আমার কাছে এসেছিল এবং বর্তমান মিডিয়ার লোক ওনারা এসছেন, ওনাদের কাছে আমি আমার যে বর্তমান পরিস্থিতি সেটা আমি জানাচ্ছি। গ্রামবাসীরা কিন্তু অভিযোগ করছে আপনার বিরুদ্ধে যে আপনি নাকি মাখনার জমিতে এবং ভুট্টার জমিতে জল দিচ্ছেন, বলে নাকি গ্রামে জল পৌঁছাচ্ছে না। আমাদের এখানে তো কোনো মাখনাও নাই, আমার কোনো ভুট্টাও নাই। পিএইচ এর পাশে নাকি আপনি পুকুরে জল দিচ্ছেন ভুট্টা? না, এটা আমার কোনোদিনই জল, ওটা ফালতু কথা যেটা ওরা বলছে, এটা হচ্ছে ওদের মনের কথা। আর যদি জল দেয়, একদিন জল দিলে তো মনে করেন যে 1 মাস 10 দিন জল লাগবে না, তাহলে জলের অবস্থা কোথায় হচ্ছে? এটা ওনারা যেটা অভিযোগ করছে এটা ভিত্তিহীন অভিযোগ, সেটা উনি এসে দেখতে পারেন। তো এখন সমস্যার সমাধান কি হবে? জল তো লোক পাচ্ছে না, এখন তো রোজার মাস চলছে। এখন পাম্পটা চালু করলে মানে জলের সমস্যাটা অনেকটাই মিটে যাবে। এবং আজকে আমার এই পাম্পটার যে 24 ঘন্টা চলার পর ট্যাঙ্কি ফুল হচ্ছে না, এর কারণটা দেখে হয়তো সাহেবকে জানাবে। ওনারা যদি এসে
এটাকে দেখে ট্রিটমেন্ট করে যে কিভাবে জলটাকে সময়টা 5-10 ঘন্টার মধ্যেই যেখানে ট্যাঙ্কি ফুল হয়ে যাচ্ছিল সেখানে 24 ঘন্টা তো ফুল হচ্ছে না, এর কারণটা দেখে যেটা মনে করবেন, তাহলে আমার মনে হয় যে জলের সমাধান হয়ে যাবে। পুরাতন মালদা পৌরসভা এলাকায় কেন্দ্রীয় বাহিনীর টহল। আসন্ন নির্বাচনকে সামনে রেখে পুরাতন মালদা পৌরসভা এলাকায় শুরু হয়েছে কেন্দ্রীয় বাহিনীর রুট মার্চ ও টহল। বুধবার সকাল থেকে শহরের বিভিন্ন স্পর্শকাতর এলাকায় কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের টহল দিতে দেখা যায়। তাদের সঙ্গে ছিলেন স্থানীয় মালদা থানার পুলিশ আধিকারিকরাও। প্রশাসন সূত্রে জানা গেছে, নির্বাচনকে শান্তিপূর্ণ ও অবাধ করতে এই টহলের ব্যবস্থা করা হয়েছে। সাধারণ মানুষের মধ্যে নিরাপত্তা ও আস্থার পরিবেশ গড়ে তোলাই মূল লক্ষ্য। এলাকাবাসীর সঙ্গে কথাবার্তা বলেও তাদের নিরাপত্তা সংক্রান্ত বিষয় খতিয়ে দেখেন জওয়ানরা। এদিন পুরাতন মালদার বিভিন্ন ওয়ার্ডে বাহিনীর উপস্থিতি চোখে পড়ে। হঠাৎ করে কেন্দ্রীয় বাহিনীর এই টহলে কিছুটা চাঞ্চল্য সৃষ্টি হলেও অনেকেই এটিকে ইতিবাচক পদক্ষেপ হিসেবে দেখছেন। প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, নির্বাচন প্রক্রিয়া সম্পন্ন না হওয়া পর্যন্ত এই ধরনের টহল অব্যাহত থাকবে। আজকে কেন্দ্রীয় বাহিনীর টিম এসেছিল আমাদের গোলমালদা পৌরসভার যে 1 নম্বর ওয়ার্ডে যে বুথ, দুইটি বুথে পরিদর্শন করতে এসেছিল তারা। এখানে এসে দেখে গেল এবং সব জেনে গেল। দুটোর সাথে অক্সিলারি যেটা আগে হতো, অক্সিলারিটা তো এবার না, মনে হয় এবার পার্মানেন্ট হয়ে যাবে। সেই বুথগুলো আপনার দেখালাম আমরা, দেখে গেলে। না উনি জিজ্ঞাসা করলে এলাকা সম্বন্ধে, এলাকাতে আমি বললাম যে না, আমাদের এলাকা শান্তিপূর্ণ এলাকা, আমাদের এলাকায় কোনো ঝুট ঝামেলা নাই। এটাই আর কি। দেখেন এখন প্রশাসনের উপর সব আমরা নির্ভর। প্রশাসন কিভাবে তাদেরকে পরিচালনা করবে, প্রশাসন যদি পরিচালনা ঠিকভাবে করে তা আশা রাখবো আমরা যে ভোট নির্বিঘ্নে হবে, এই আশা রাখি। মালদা তৃণমূলের প্রার্থী তালিকা প্রসঙ্গে প্রাক্তন মন্ত্রী তথা ইংরেজবাজার পৌরসভার চেয়ারম্যান কৃষ্ণেন্দু চৌধুরীর প্রতিক্রিয়া। মালদায় তৃণমূলের প্রার্থী তালিকা প্রসঙ্গে বুধবার কি বললেন প্রাক্তন মন্ত্রী তথা ইংরেজবাজার পৌরসভার চেয়ারম্যান কৃষ্ণেন্দু চৌধুরী, আসুন শুনে নি। আমাদের নেত্রী মমতা ব্যানার্জি, আমাদের নেতা অভিষেক ব্যানার্জি প্রার্থীর নাম ঘোষণা করেছেন, এটা আমাদের পক্ষে অনেক ভালো। এর আগে বিভিন্ন আসনে প্রার্থী হয়েছেন, তো ইংরেজবাজারের প্রার্থী দেখা যেত, তো এইবার প্রার্থী তালিকায় আপনার নাম নেই, সেই নিয়ে কিছু বলবেন? দলের অনেক কাজ আছে, সবাই প্রার্থী হবে তা তো না। সুব্রত বক্সি, তিনি তো রাজ্যসভার এমপি ছিলেন, লোকসভার ছিলেন, তিনি তো প্রার্থী হননি। সুতরাং দল যেটা ভাববে সেটাই হয়েছে, আমরা সেটাকে দলের একনিষ্ঠ কর্মী হিসাবে সেটাকে মেনে নিচ্ছি। এখানে 4টা বিধানসভা আছে যেগুলো বিজেপির দখলের জেলায়, তো সেগুলো কি পুনরুদ্ধার করা সম্ভব হবে বা কিভাবে সম্ভব? দল এখন পলিসি নিবে না, কিভাবে নির্বাচন লড়বে, কিভাবে কাজ হবে, এটা সিদ্ধান্ত নিবে, তারপরে মানুষ ভোট দিবে। তবে আমাদের নেত্রী অনেক কাজ করেছেন, সোশিও ইকোনমিকে অনেক কাজ করেছেন। প্রচার কাজ করবেন জেলা জুড়ে, তো দল যেটা বলবে সেটাই হবে, আমি তো দলের বাইরে নয়। সরকারি কোষাগারকে লোকসানের মুখে ঠেলে দিয়ে অনুমতি ছাড়াই পুকুর থেকে অবৈধভাবে মাটি কেটে বাইরে বিক্রির অভিযোগ উঠল উত্তর দিনাজপুরের কালিয়াগঞ্জে ভান্ডার অঞ্চলের পশ্চিম ভান্ডারের কেওটান এলাকায়। বুধবার গোপন সূত্রের খবরের ভিত্তিতে কালিয়াগঞ্জ ব্লকের ভূমি ও ভূমি সংস্কার দপ্তর এলাকায় ঝটিকা অভিযান চালায়। প্রশাসনের এই আচমকা হানায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। জানা যায়, কিছু একদল অসাধু চক্র প্রশাসনের কোনো অনুমতি ছাড়াই সরকারি নিয়ম লঙ্ঘন করে জেসিবি মেশিন দিয়ে পুকুর খনন করছিল এবং একাধিক ট্রাক্টর দিয়ে সেই সংগৃহীত মাটি চড়া দামে বাইরে বিভিন্ন ইটভাটা বা নির্মাণ কাজে বিক্রি করে দেওয়া হচ্ছিল। এতে একদিকে যেমন পরিবেশের ক্ষতি হচ্ছিল, অন্যদিকে সরকার বিপুল পরিমাণ রাজস্ব থেকে বঞ্চিত হচ্ছিল।
সরকারি নিয়ম অমান্য করার অপরাধে জেসিবি মেশিন আটক করে নিয়ে এসে কালিয়াগঞ্জ থানার হেফাজতে দেওয়া হয়েছে। সরকারি নিয়ম মেনে আইনত ব্যবস্থা নেওয়া হবে বলে জানান ভূমি সংস্কার আধিকারিক মানস মাইতি। কালিয়াগঞ্জ থেকে বিভাস সাহার রিপোর্ট, মহিষাগ্নি টিভি বাংলা। ওই পাড়ার নাম জানেন? নাম জানি না ওরকম। তো কয়দিন ধরে মাটি কাটতেছিল? কয়দিন ধরে আজকে প্রথম কাটতেছিল নাকি? কারা আসছিল এখানে? হ্যাঁ, যে সব গাড়ি টাড়ি আটক করে নিয়ে গেল। চিনি না তো আমি। এটা কি কোন অফিসার টফিসার নাকি? বিএলও অফিস থেকে? হ্যাঁ। তো কি কারণে নিয়ে গেল? ওই যে বেআইনিভাবে মাটি কাটতেছিল, সেই কারণে নিয়ে গেল নাকি? আমরা বিশ্বস্ত সূত্রে আমাদের খবর পেয়েছিলাম, সেই অনুযায়ী আমাদের আধিকারিক এবং যে টিম গিয়ে কেউটান মৌজা জেল নাম্বার 101 দাগ নম্বর 23, এখানে একটি পুকুর শ্রেণী পুকুর আছে। সেই পুকুরের যে উইথাউট কোনো পারমিশন ছাড়া মাটি ওখান থেকে তোলা হচ্ছিল এবং বাইরে মাটি যে নিয়ে যাওয়া হচ্ছিল। বেশ কয়েকটি ট্রাক্টরও ছিল, একটা জেসিবিও ছিল। আমরা একটি জেসিবি আমরা নিয়ে তো নিজেদের সেফ কাস্টডিতে নিয়ে এলাম, পুলিশের কাছে সেফ কাস্টডি দেওয়া হবে এবং ট্রাক্টরগুলোকে নেওয়া হবে। উপযুক্ত সরকারি যা নিয়ম অনুযায়ী উপযুক্ত পেনাল্টি বা যে জরিমানা ধার্য করে সরকারি কোষাগারে জমা করা হবে। কার জমি বা কার পুকুর জানা গেছে? হ্যাঁ, এটা যে মহেশচন্দ্র শর্মা, মানবদেব শর্মা, বেশ কয়েকজনের 10 থেকে 12 জন যে রায়তি সম্পত্তি, এটা ওনাদের নামে পুকুর রেকর্ড করা আছে। হ্যাঁ, কোনো পারমিশন ছাড়া মাটিটা কাটা হচ্ছিল? হ্যাঁ, ওখানে কোনো পারমিশন ছিল না, কোনো মাটিটা কাটা হচ্ছিল। সেটার জন্য উপযুক্ত যা পেনাল্টি বা জরিমানা সেটি আদায় করা হবে, সরকার কোষাগারে জমা করতে হবে। সারা সপ্তাহের খবরের জন্য সংগ্রহ করুন বাংলা সাপ্তাহিক মহিষাগ্নি পত্রিকা। ই-পেপার বা ওয়েবসাইটের জন্য লগইন করুন www.mohisagnipotrika.com। এছাড়াও ইউটিউব এবং ফেসবুক থেকে চ্যানেলটি দেখলে অবশ্যই সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন।